TVN24 নিউজ নেটওয়ার্কের সাপ্তাহিক আয়োজন 7 দিনের বিশ্ব অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি রানা রাইহান। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিভিন্ন ধরনের সংস্কার ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন দলগুলোর নেতারা। কারো কারো বক্তব্যে মনে হয়েছে তারা খুব দ্রুত ক্ষমতায় যেতে চান, তবে এজন্য সরকারকে কোনো সময় বেঁধে দেওয়া হয়নি বলেও দলগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া প্রশ্ন উঠেছে সংবিধান সংস্কারের। কেউ কেউ সংবিধান পুনর্লিখন করতেও চাইছেন। এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। এদিকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, দেশের লিগ্যাল সিস্টেম থেকে নির্দেশনা পেলে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার চেষ্টা করা হবে। তিনি বলেছেন, যদি দেশের আইন আদালত শেখ হাসিনাকে ফেরত আনার ব্যবস্থা নিতে বলে তাহলে সে ব্যবস্থা করার চেষ্টা করবেন তিনি। এই প্রসঙ্গগুলো ধরে বাংলাদেশের প্রসঙ্গে মূলত আলোচনা করব। এর বাইরে যদি সম্ভব হয় আমেরিকার নির্বাচন এবং মধ্যপ্রাচ্য প্রসঙ্গে আলোচনা করব। আমার সাথে আছেন আমাদের আজকের অতিথি ডক্টর গোলামী মাতবার, অধ্যাপক, ডিন, স্কুল অফ সোশ্যাল ওয়ার্ক, মনোমত ইউনিভার্সিটি। আপনাকে স্বাগত জানাচ্ছি। আছেন হাসান ফেরদৌস, লেখক, সাংবাদিক ও গবেষক। আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি শুরুতেই যেতে চাই হাসান ফেরদৌসের কাছে, যেটি জানতে চাইব যে এই মুহূর্তে যা দেখছেন রাজনৈতিক সংলাপ নিয়ে, সেই সংলাপের কি ফলাফল এবং এই সংলাপের যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য থেকে কি সিদ্ধান্ত টানা যায়, কি বলবেন? আপনার পর্যবেক্ষণ কি? অনেক ধন্যবাদ রানা। মাধব ভাইকে শুভেচ্ছা, সালাম। খেলার এটা প্রথম স্টেপ, মাত্র খেলা শুরু হয়েছে এবং এই খেলায় বিভিন্ন দল তাদের অবস্থান সংহত করতে চাইছে। আমরা দুটো ট্রেন্ড দেখতে পাচ্ছি। বিএনপি যত দ্রুত সম্ভব নির্বাচন চায়, জামাত বিলম্ব করতে চায়। কারণটা স্পষ্ট, বিএনপি অস্থির হয়ে পড়েছে। দীর্ঘদিন তারা ক্ষমতার বাইরে, দল টিকে রাখতে হলে তাদের ক্ষমতা যেতে হবে। অন্যদিকে জামাত মনে করছে, জামাতের সঙ্গে বিএনপির দূরত্ব বাড়ছে এবং জামাত মনে করছে যে সময় যত বাড়বে, এক, তার পক্ষে গোছানো সম্ভব হবে, দল গোছানো, আর 2 নম্বর, বিএনপির পাশাপাশি নিজেকে একটি স্বয়ংসম্পূর্ণ এবং সংঘ দল হিসেবে প্রমাণের সুযোগ তারা পাবে। এটা হচ্ছে কি বাইরের চেহারাটা। ভেতরের চেহারাটা আমার ধারণা অনেক বেশি জটিল। আপনারা দেখেছেন আজকে ঢাকা ট্রিবিউন পত্রিকা সেনাবাহিনীর একটি প্রাক্তন অফিসারদের একটি ব্লু প্রিন্ট প্রকাশ করেছে। একটি ব্লু প্রিন্ট, সেনাবাহিনীর প্রাক্তন অফিসাররা যারা ক্লিয়ারলি খুব খুশি নয় বর্তমান রাজনৈতিক প্রক্রিয়াতে। তারা মনে করছে যে তারা ইন্টারভিন করতে পারে বা তাদের করা উচিত, এবং তারা একটা পূর্ণাঙ্গ চিত্র, পূর্ণাঙ্গ বলা অন্যায় হচ্ছে, কিন্তু একটা প্রিটি কম্প্রিহেনসিভ চিত্র তারা প্রেজেন্ট করেছে, যেখানে তারা 500 সদস্যের পার্লামেন্টের কথা বলছে, যেখানে তারা প্রপোর্শনাল সমানুপাতিক প্রতিনিধিত্বের কথা বলছে, যেখানে তারা নারীদের আসন বাতিলের প্রস্তাব রেখেছে ইত্যাদি। পাশাপাশি আজকে এশিয়ান মিরর বলে একটি মিরর এশিয়া বলে একটি পত্রিকায় ভারত থেকে খুব উদ্বেগজনক তথ্য আমরা পেয়েছি। সত্যি মিথ্যা আমরা জানি না, এখন সবই কিন্তু গুজব, মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশনে ভর্তি। এর মধ্যে থেকে আমাদের সত্যটা খুঁজে বের করতে হবে। সত্যটা কি? সত্যটা হচ্ছে এই আমি যেটা বললাম, মিরর এশিয়ার মধ্যে কি বলছে। মিরর এশিয়া বলছে যে ভারত মনে করছে যে শেখ হাসিনা মে কাম ব্যাক। শেখ হাসিনা আগেও কাম ব্যাক করেছেন জটিল অবস্থা থেকে, তার পক্ষে কাম ব্যাক করা খুবই পসিবল। এটা একটা পসিবল। 2 নম্বর, তারা একটা প্রজেক্ট হাতে নিয়েছে এবং এই প্রজেক্টটা আমার কাছে প্লজিবল মনে হয়। আর তা হচ্ছে যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তার মধ্যে একটি বিভক্তি সৃষ্টি করা, ছাত্র বনাম উপদেষ্টাদের মধ্যে, এবং ছাত্রদের মূলত দেখানো যে তারা জামাত, হেফাজত, হিজবুত তাহরিরের প্রভাবাধীন একটি অঙ্গ প্রতিষ্ঠান, না হলেও প্রভাবাধীন। তারা যে কাজটা তারা করতে চাইছে মূলত বামপন্থী লেখক বুদ্ধিজীবীদের দিয়ে, এবং তারা টেন্ডেন্সি আমরা লক্ষ্য করছি আসলেই
ফেসবুকে বিশেষ করে দেখবেন যে দু ধরনের রিয়াকশন। একদল একে ওয়েলকাম করছে, অন্য দল এই ভেবে ভীত যে এই এই ছাত্রদের আন্দোলনের ফলাফলে বাংলাদেশে একটি নয়া আফগানিস্তান গঠনের প্রক্রিয়া চলছে, এবং এটিকে এই মিরর এশিয়া বলছে এটি একটি ভারতীয় প্রজেক্ট হতে পারে। তো এই পরিস্থিতিতে আমরা একটা খুব জটিল সন্ধিক্ষণে পৌঁছেছি। মনে হচ্ছে যে যে আন্দোলনটা যে বিপ্লবটা হয়ে গেল, আমি একটি বিপ্লবই বলছি আমি, কারণ বিগতকে ছেটে ফেলার একটা পূর্ণ সুযোগ এটা আমাকে করে দিয়েছে। চ্যালেঞ্জগুলি হচ্ছে যে আমরা কি গতকালকে রেখে আগামীকালে যাব, নাকি সম্পূর্ণ আজকে থেকে শুরু করব, এই চ্যালেঞ্জটা। যেমন ৭১ নিয়ে প্রশ্ন উঠেছে, ৭১ বিতর্কিত হয়ে পড়েছে। আমাদের শাসনতন্ত্র ৭১ দ্বারা প্রভাবিত। আমাদের শাসনতন্ত্র মূলত একটি দল এবং পরিবারকে কেন্দ্র করে আবর্তিত, ফলে এই শাসনতন্ত্রকে পুরোপুরি বাতিল করে নতুন করে লিখতে হবে, যা কিনা অবাস্তব। কারণ একটি শাসনতন্ত্র লেখা মানে পুরো ইতিহাসকে বাতিল করে দেয়া, ৫৫ বছর ইতিহাসকে বাতিল, এবং একটা দীর্ঘ একটা প্রক্রিয়া, যে দীর্ঘ প্রক্রিয়া মানে এই সরকারকে দীর্ঘদিন ক্ষমতা রাখা, যার ফলে দেশের মধ্যে আনরেস্ট শুরু হবে। যদি এই সরকার ১ বছর বা ২ বছরের বেশি ক্ষমতা থাকে, তার ফলে কিন্তু দেশের ভেতরে নানা রকম সমস্যার সৃষ্টি হবে। পলিটিক্যাল পার্টি এটাকে গ্রহণ করবে, বিশেষ করে বিএনপি এটাকে খুব একটা আনন্দের সঙ্গে গ্রহণ করবে না। ফলে পুরোপুরি নতুন করে লেখার জন্য প্রয়োজন পড়বে কি, একটি কনস্টিটিউশন অ্যাসেম্বলি গঠন করা। তার প্রক্রিয়াই বা কি, কারই বা কি ম্যান্ডেট হবে, এই সমস্ত জটিল প্রশ্ন আমাদের সামনে এসে পৌঁছেছে। এই সময়ে আমি মনে করি আমাদের দায়িত্ব, আপনি, আমি, রানা, আকবর ভাই, বাইরে থেকে অবজার্ভ করছি বুদ্ধিজীবী হিসেবে, খুব শক্তভাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন জানানো। কারণটা হচ্ছে যে খুব জটিল সময় এরা দায়িত্ব গ্রহণ করেছে, এবং একসাথে ১৫ বছরের জঞ্জালকে এরা মুক্ত করার চেষ্টা করছে। খুব যদি আমরা ইমপেশেন্ট হয়ে পড়ি, আমরা যে আমরা হয়েছি, আমিও কিঞ্চিত এর আগে এক বক্তব্যে আমি বলেছি যে আমিও চাই দ্রুত অ্যাকশন আসুক, কিন্তু দ্রুত অ্যাকশন পসিবল নয়। আমি যতই বুঝতে পারছি যে দ্রুত অ্যাকশন পসিবল নয়, প্রবলেমগুলি এত মনুমেন্টাল, এত ব্যাপক। এই জন্য এই সরকারকে, এই অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে হবে। তার জন্য প্রয়োজনটা কি, সিভিল সোসাইটি লেভেলে স্ট্রং সাপোর্ট। আপনি আমি যেটা করতে পারি, এই সরকারকে সময় দিতে পারি, সমর্থন দিতে পারি, পাশাপাশি সংকটগুলি কি চিহ্নিত করতে পারি। মাথায় রাখতে হবে যে আমাদের প্রধান প্রবলেম ছিল বিগত ১৫ বছরে সরকারের সঙ্গে জনগণের ডিসকানেক্ট, কোনো সংযোগ নেই, সব চাপিয়ে দেওয়া হচ্ছে। যাতে করে আবারও চাপিয়ে না দেওয়া হয়, তার জন্য সরকার এবং জনগণের মধ্যে সম্পর্কের একটা প্রতিষ্ঠা করা দরকার, একই ডায়ালগ যেন থাকে, যাতে করে আমাদের সিদ্ধান্তগুলি ডায়ালগের ভিত্তিতে গৃহীত হয়। রাইট। এখন সেই ডায়লগের আমরা দেখছি বিভিন্ন পর্যায়ে ডায়লগ চলছে। এখন আরও কী ধরনের ডায়লগ তো হতে গেলে ডায়লগের তো একটা নির্দিষ্ট শ্রেণী, একটা নির্দিষ্ট জনগোষ্ঠী অংশগ্রহণ করে। আমরা আপামর মানুষের মতামত জানতে কি প্রক্রিয়া আছে, একটি হচ্ছে রেফারেন্ডাম আছে, সেটা করা যেতে পারে, সেটা করবে কি না সেটা একটা বিষয়। কিন্তু আপনি যে কয়েকটি প্রসঙ্গ তুললেন, একটি আমরা দেখলাম আপনি শেখ হাসিনার কামব্যাকের একটি কথা বললেন, আশঙ্কার কথা বললেন, আরেকটি বললেন হচ্ছে অতীত না ভোলার বিষয়ে, ৭১ না ভোলার বিষয়ে। ৭১-এ আমরা দেখেছি ৭১ পরবর্তী সময়ে ৪৭-কে ভুলে যাওয়ার চেষ্টা করেছিল একটি গোষ্ঠী, তারা ৪৭-কে নিতে চায়নি। ৪৭ও একটা স্বাধীনতা এনে দিয়েছিল এই অঞ্চলে, সেটাও তো সব অতীতকেই তো সামনে নিয়ে আসতে হবে, অতীত রেখেই আগামী ভবিষ্যতে এগোতে হবে, সেটাই তো বুদ্ধিজীবীরা বলছেন বিভিন্ন সময়ে। আমি একটু ডক্টর গোলাম নবী মাতবরের কাছে যেতে চাইব, যেটি আপনার কাছে ছোট্ট করে সংক্ষিপ্ত। আপনি জানেন ২০১৪, ২০১৮, ২০২৩-এর এই নির্বাচনগুলো যারা সম্ভব করে তুলেছে, বিশেষ করে 18-র রাতের ভোটের কথা আমার মনে আছে, আমাদের সবার মনে আছে। সেই রাতে কি হয়েছিল আমরা জানি। সেই রাতে আমরা দেখেছি প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা সরাসরি এই ভোট প্রক্রিয়ার ভিতরে যুক্ত ছিলেন। তারা শেখ হাসিনাকে নির্বাচিত করে নিয়ে এসেছেন, এইটাই বলা হয়ে থাকে, এইটাই এখন পর্যন্ত এইটাই প্রতিষ্ঠিত। এখন যে প্রশাসনিক কর্মকর্তা, যে ইউএনও, যে ডিসি, যারা এই কাজগুলো যুক্ত ছিলেন, প্রশাসনের, পুলিশের, আইনশৃঙ্খলা, তারা তো এখন প্রমোশন পেয়ে আরও বড় বড় পদ পেয়েছেন। আমি বলতে চাচ্ছি যে এখনও ছোট ছোট হাসিনা বিভিন্ন স্বায়ত্তশাসিত, বিভিন্ন আধা স্বায়ত্তশাসিত রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানে আছে,
অনেকেই সরে গেছেন, অনেক বিশ্ববিদ্যালয়ের ভিসি সরে গেছেন। এই ছোট ছোট হাসিনাদের কি হবে? তারা কি সরবে না? তাদেরকে না সরালে তো হাসিনার যে কামব্যাকের আশঙ্কা করা হচ্ছে, সেই হাসিনা তো এখনো আছেই। কামব্যাকের আশঙ্কা দুর্গাবাদ। ডক্টর মারবন। ধন্যবাদ। আসলে কনটেক্সুয়াল ইনফরমেশনগুলো আমাদের শ্রদ্ধেয় হাসান ফেরদৌস ভাই খুব সুন্দরভাবে তুলে ধরেছেন, আমি ওনার সাথে সম্পূর্ণ একমত। তবে আমি আপনার প্রশ্নের উত্তরে যেটা বলবো, আসলে শেখ হাসিনার কথা বলা হচ্ছে। শেখ হাসিনা কামব্যাক, এটা তো সারপ্রাইজিং কিছু না, এটা তার দেশ, সে বাংলাদেশেরই একজন নাগরিক, সে তো আসবেই। ইন্ডিয়া তো তার দেশ না, ইন্ডিয়াতে গিয়েছে, এখন সেটা তার নিজেকে স্কেপ করতে হোক, বা যদি তার মহানুভবতা থাকে যে এমন একটা অবস্থা, সেদিন কিন্তু অনেক বড় ধরনের একটা অঘটন হয়ে যেতে পারতো। সো শি হ্যাজ অল দ্য রাইট টু কাম ব্যাক অ্যান্ড শি নিডস টু কাম ব্যাক। শি ইজ ব্রেভ, শি ইজ অনেস্ট। তার আসা উচিত যে হোয়াট এভার লাইক পিপল ব্রিঙ্গিং এগেইনস্ট হার। তো নির্বাচনের আমি জানি না আপনি কি বললেন। আপনি বলছেন যে তার বিরোচিতভাবে বাংলাদেশে ফিরে আসা উচিত, এটা বললেন, নাকি তার ফিরে তাকে শাস্তির মুখে ফেলা উচিত, কোনটা? না না, তার ফিরে আসার অধিকার আছে। তার সে যদি কোনো দোষ করে থাকে, সেটা তো অবশ্যই আইন প্রক্রিয়ার মাধ্যমে সেটা কিন্তু আপনার প্রসিড করা হবে। সো আমি বলছি যে সে তো আসবে, এটা তো সারপ্রাইজিং কিছু না, সেটা তার দেশ বাংলাদেশ। তো এখন দেখুন যে তার শাসনামলে যা হয়েছে বা সে যা করেছে, এবং এক্সট্রাডিশন যে অলরেডি কিন্তু একটা ট্রিটি বাংলাদেশের সাথে ইন্ডিয়ার আছে, এবং সেটার মাধ্যমে কিন্তু বাংলাদেশ তাকে আসার জন্য বলতে পারে। সে আসবে কি আসবে না সেটা তখন ডিপেন্ড করবে তার উপর, এবং সেটাও বোধহয় দেয়ার আর লাইক ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক কোর্ট আছে। সো লেটস মুভ অন। এখন যেটা আসলে দেখুন, আমিও হাসান ফেরদৌস ভাইয়ের সাথে এগ্রি করি যে ৭১-এর উপর ভিত্তি করেই আমরা কিন্তু স্বাধীন হয়েছি। সেই চেতনা বা যেটাই হোক না কেন, সেটার থেকে তো কনস্টিটিউশন, এবং আমাদের কনস্টিটিউশন ফর্ম হয়েছে স্বাধীনতা যুদ্ধের ভিত্তি করে। আমার কাছে যেটা মনে হয় যে ইটস নট অ্যাবাউট কনস্টিটিউশনের ফলে এখন দেখুন যে বর্তমান যে আমাদের যে কেয়ারটেকার বা অস্থায়ী সরকারটা যা আছে, আমি মনে করি যে, আমি জানি বিএনপি বলছে বা আরো কয়েকটা বোধহয় রাজনৈতিক প্রতিষ্ঠান বলছে যে তারা যত তাড়াতাড়ি ইলেকশন, আমার তো মনে হয় ইটস নট গোয়িং টু হ্যাপেন এনিথিং। এই ইলেকশন দেওয়াটা হচ্ছে একটা, আমি মনে করব যা যে ত্যাগ করেছেন দেশের যে যুব সমাজ এবং সাধারণ মানুষ, সেটাকে কিন্তু পুরো ব্যস্তে দেওয়া। কারণ দেখুন, আমাদের কিন্তু কনস্টিটিউশন সাথে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিসটা দেশের যে অংশীদারিত্ব, সেটা তো ডিপেন্ড করে ইটস অ্যাবাউট দ্য নির্বাচন। তো 2018 সাল নির্বাচনের কথা বললেন আপনি, বা বিগত নির্বাচন, গত 3টা নির্বাচন সম্পর্কে আমরা জানি দেয়ার লট অফ আমরা নিজেরও বুঝি যে সুষ্ঠুভাবে ওই নির্বাচনগুলো হয়নি। তো এখন এই নির্বাচনটাই হচ্ছে গণতন্ত্র বলেন, সবকিছুর কিন্তু পূর্বশর্ত হচ্ছে নির্বাচন। গণতন্ত্র মানেই তো আসলে নির্বাচনের মধ্যে যারা সংখ্যাগরিষ্ঠ হয়, সেটা বিএনপি আসুক, জামাত আসুক, আওয়ামী লীগ আসুক, মানুষ যেটা ম্যান্ডেট দেবে রাইট। কিন্তু কথা হচ্ছে যে যেটা বিগত, সেটা বিএনপির সময়ও বলেন বা আওয়ামী লীগের সময় আমরা বেশি দিন দেখেছি, যেটা হয়েছে যে এই স্বেচ্ছাচারিতা বা অটোক্রেসি, ফ্যাসিজম যেটা ডেভেলপ হয়েছে, এটা কেন হয়েছে? অর্থাৎ ইনস্টিটিউশনগুলোকে ব্রেক করে ফেলেছেন আপনার, যে আইন প্রয়োগকারী সংস্থাগুলো আছে, বা যে আপনার প্রশাসন ব্যবস্থা যেটা আছে, এক্সিকিউটিভ যে ব্রাঞ্চ যেটা আছে, বা নির্বাচন কমিশন, মিডিয়া, ফ্রিডম অফ স্পিচ, গুম খুন যেগুলো, বা যে ডিসেন্ট, যে ভিন্ন মতাবলম্বীদের উপর যেটা করেছেন। সো অল দিস থিংস ম্যাটার মোর দ্যান কনস্টিটিউশন, দ্যাটস হোয়াট নিড টু বি রিফ্লেক্টেড। সুতরাং আমি এই যে মাহফুজ আলম বোধহয় একটা ইয়াং ছেলেটা যে কথাগুলো বললো, যে এখন তো বোধহয় যে সে হচ্ছে যে প্রধান, যে আপনার আমরা জানি কেয়ারটেকার গভর্নমেন্টের চিফ ডক্টর ইউনূসের বোধহয় সহকারী, সে কিন্তু সুন্দরভাবে চমৎকারভাবে দুটো কথা বলেছেন তার বক্তব্যে, যে জনগণের কাছে যেতে হবে এবং আমাদের আমাদের কমিটমেন্ট, দুটো চমৎকার পয়েন্ট কিন্তু সে তুলে ধরেছেন। দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ। এবং আমরা জানি কনস্টিটিউশনাল ক্রাইসিস বলেন বা কনস্টিটিউশন, আমরা সবাই বলছি যে আলটিমেটলি at the end of the day we have to actually reform the constitution. এখন তো কনস্টিটিউশন রিফর্ম করার আপনি কোনো পদ্ধতি আমি তো জানি না, আমার জানা নেই যে আনলেস ইউ গো ব্যাক টু দ্য পার্লামেন্টে কনস্টিটিউশন চেঞ্জ করতে পারে। আদার দেন আমি জানি না হোয়াট আর দ্য অল্টারনেটিভ, হয়তো আছে। আমি হাসান ফেরদৌস ভাই হয়তো জানেন, রেফারেন্ডাম বা আপনি যেটা বলেছেন
যে মেজরিটি ভোটে, বাট অনলি থিং আমি যেটা বলবো, উই নিড টু লিসেন টু দ্য পিপল, জাস্ট নট অনলি দ্য পলিটিক্যাল পার্টিস। আপনি যেগুলো আমরা দুটো দেখেছি, বিএনপি আছে, আওয়ামী লীগ আছে, এবং আমরা উই টেস্টেড দেম, এবং আমরা দেখেছি কি হচ্ছে আলটিমেটলি। সো ইন্ডিপেন্ডেন্স অফ আপনার যে জুডিশিয়ারি, ইন্ডিপেন্ডেন্স অফ আপনার যে নির্বাচন কমিশনের যে নির্বাচনটা পরিচালনা করেন, প্রশাসন যেটা এনশিওর করেন, এবং পুলিশ আইন প্রয়োগকারী যে সংস্থা আছেন, এই প্রতিষ্ঠানগুলোর যদি ইন্ডিপেন্ডেন্স, এই প্রতিষ্ঠানগুলোর যদি কার্যকরী ভূমিকা আমরা সুনিশ্চিত করতে না পারি, there is no hope. Just constitution cannot guarantee everything. Constitution have the clauses. আমাদের আইনের দিক দিয়ে বাংলাদেশ হচ্ছে সবচেয়ে রিচ, অল কাইন্ডস অফ আছে, কিন্তু আইনের যে প্রয়োগ, আইনের প্রয়োগটা তো হচ্ছে সবচেয়ে বড় প্রশ্নবোধক। এইটাই, এই যে এত আপনার দেখুন যে বিভিন্নভাবে টাকা লুটপাট করে নিয়ে গিয়েছে, এবং সবগুলোর জন্য কিন্তু প্রতিষ্ঠানে কি আছে, কিন্তু কোনো কিছু তো আমরা করা হয়নি। তো করা হয় নাই, কে করবে সেটা? এক্সিকিউটিভ বডি করবে, যেটা হচ্ছে গভর্নমেন্টটাকে। সেই গভর্নমেন্ট করে নাই, এবং গভর্নমেন্টের নিজেদের লোকেরাই দেখা যাচ্ছে এগুলো করছে। ডক্টর মাহবুবজি, আমরা এই দুর্নীতি নিয়ে আমরা নিশ্চয়ই আলোচনা করব, কিন্তু যেটি আপনি বলছেন যে এই আইন প্রয়োগ করতে হবে, কিন্তু তার আগে আইনটা তো ঠিক করতে হবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, সাংবিধানিক যে কাঠামোটা রয়েছে এখন বা এতদিন ছিল যেটি, সেটার ফাঁক ফোকর গলেই তো স্বৈর শাসন, ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে। তার মানে সেই ছিদ্রগুলোকে তো আগে চিহ্নিত করতে হবে, সেগুলো তো মেরামত করতে হবে। এখন প্রশ্ন এসেছে ডক্টর মাদবর, আমরা কি করব? সংবিধান পুনর্লিখন করব, সংবিধান সংস্কার করব, কি করব? আমি যেতে চাই হাসান ফেরদৌসের কাছে, তার কি মত? আমি দুটো কথা, একটা কথা একটু ক্লারিফাই করি। মাদবর ভাই বলছেন যে হাসিনার সমস্ত রাইট আছে ফিরে আসার, আমরা কিন্তু বলছি পলিটিক্যাল কামব্যাকের কথা। উনি দেশে ফিরে আসবেন নাগরিক হিসেবে একটা কথা, আমরা বলছি অ্যাজ এ পলিটিক্যাল কামব্যাক, এবং সেটা ওয়েলকাম করি না আমরা। রাইট, হাসিনার পলিটিক্যাল কামব্যাক মানে হচ্ছে আবার সেই পুরনো স্বৈর শাসনের প্রত্যাবর্তন। উই ডোন্ট ওয়ান্ট ইট। এক, 2 নম্বর, তিনি ফিরে আসবেন অপরাধী হিসেবে। তিনি ফিরে আসেন আমাদের দাবির পরিপ্রেক্ষিতে একজন অপশাসক, স্বৈরশাসক হিসেবে ফিরে আসবেন। তার বিরুদ্ধে খুনের মামলা হয়েছে, তার দুর্নীতির মামলা হয়েছে, অপশাসনের মামলা হয়েছে। সেই মামলা ফেস করতে তিনি, তার অধিকার আছে বলে উনি যেটা বলছেন তার সঙ্গে আমি একমত। অধিকার আপনি বলছেন ব্রেভলি, আমি বলছি সে বাংলাদেশের নাগরিক, তাকে আপনি তো ক্রিমিনাল বলতে পারবেন যখনই, কিন্তু সেটা আমরা জানি তার এগেইনস্ট অনেক কেস হয়েছে, অনেকগুলো জিনিস সেগুলো প্রমাণ করতে হবে। একমাত্র চোর হিসেবে ফিরে এসে আইনের মুখোমুখি হওয়া, I don't accept his right বিদেশে ফিরে আসবে। সেটা অপরাধ হিসেবে আসবে, কিন্তু সে তো নাগরিক হিসেবে আসবে না। ডক্টর মাদবর, আপনি কিন্তু শেখ হাসিনাকে সৎ এবং সাহসী বলেছেন। আমি বলছি আমি সেটা বলি, আমি বলছি সে যদি সাহসী হয়ে যদি মনে করে যে সে ফেস করতে আসবে, দেশে আসবে, she has all the right, সে বাংলাদেশের নাগরিক, আসবে না কেন? জি, আমি ফিরে যাই। সেটা কোর্টে গিয়ে আমার কথা ছিল যে পলিটিক্যাল কামব্যাকের কথা, উনি কিভাবে ফিরে আসবেন রাতের অন্ধকারে বা দিনের বেলা, তা নয়। পলিটিক্যাল কামব্যাক, যা কিনা আমরা কোনোভাবেই ওয়েলকাম করি না, কারণ তার কামব্যাক হচ্ছে স্বৈরতন্ত্রের প্রত্যাবর্তনের সুযোগ তৈরি করে দেওয়া। এবং আমি কথা বলি, যদি আপনারা রিপোর্টটা পড়েন আজকে মিরর এশিয়াতে, ভারত ঠিক এই জিনিসটাই চায়। কারণ ভারত দীর্ঘদিন ধরে, গত 50 বছর ধরে এই আওয়ামী লীগ এবং হাসিনার উপরে ইনভেস্ট করেছে। ইনভেস্টটা ভেস্তে গেল, তা তারা চায় না। সে কারণে তারা কোনো না কোনো ভাবে, হাসিনা হোক বা হাসিনার মতো হোক, একটি রিজিম তারা চায় যেখানে তারা ছড়ি ঘোরাতে পারে। ইনভেস্ট করেছে এবং তারা সুবিধাও নিয়েছে। হাসিনা নিশ্চয়ই ইনভেস্ট করলাম, তাতে আমি লাভ দেবো, ইনভেস্ট কেন করি আমি? অফকোর্স তারা সুবিধা নিয়েছে, আর সেটাও বলতে হবে। এই সুবিধা তারা চায় কন্টিনিউ করতে। তারা কিভাবে এটা কন্টিনিউ করবে? হাসিনা লাইক, হয় আইদার হাসিনা অথবা হাসিনার মতো একটা ব্যবস্থা করবার। সেই জন্যই বলছি আমি, চক্রান্ত কিন্তু চলছে আমাদের চোখের আড়ালে বা চোখের সামনে, আমরা দেখতে পাচ্ছি না, চক্রান্ত চলছে। এবং আমরা হয় উইলিংলি অথবা আনউইলিংলি এই চক্রান্তের সঙ্গে যুক্ত হয়েছে। যেমন বলি, আমি ব্যাখ্যা করে বুঝিয়ে বলি, এই রিপোর্ট অনুসারে, এবং আমি আবার বলি, আমার কোনো বাড়তি তথ্য জানা নেই, এই রিপোর্ট অনুসারে অলরেডি বিএনপির সাথে কথা শুরু হয়েছে ভারতীয় সরকারের।
বিশেষ করে র মানে ওদের ইন্টেলিজেন্স অলরেডি কথা তারা শুরু করেছে। তারা কথা বলছে জাতীয় পার্টি এবং বিএনপির সাথে। তারা মনে করছে জাতীয় পার্টি এবং বিএনপি ক্যান বি এ রিপ্লেসমেন্ট, হাসিনা রিপ্লেসমেন্ট হতে পারে এই জাতীয় পার্টি এবং বিএনপি এটা। এবং এর সাথে সাংঘর্ষিক অবস্থান হচ্ছে কি জামাতের। আমি সে বিতর্কে যাব না, সে কথা যাচ্ছি না। আমি আপনার প্রশ্নে ফিরে আসি। আমরা কি চাই? আমরা কি সংস্কার চাই না পুনর্গঠন চাই? সংস্কারটা কি জিনিস? ব্যান্ড-এইড। আপনার হাতে আঙ্গুল কেটেছে, আপনি একটা ব্যান্ড-এইড দিয়ে দিলেন, একটু মলম লাগিয়ে দিলেন। মলম লাগালে কি পারবো আমরা? আমাদের যে অবস্থায় পৌঁছেছি আমরা, মাতবুররা যে কথা বললেন, আমি যে কথা, আপনি যে কথা বলছেন, সব তো পৌঁছে গেছে। আমাদের উপদেষ্টারা বলছেন কোথাও কোনো সুস্থির অবস্থা নেই। এই অবস্থায় ব্যান্ড-এইড দিয়ে কি পসিবল? আপনি আরো বললেন যে সেকেন্ড বা থার্ড টিয়ারের মানুষরা তারাও তো এই দুর্নীতির সঙ্গে যুক্ত। তাদের কি করব আমরা? তাদেরকে রেখে কি সম্ভবপর এই নতুন করে প্রশাসন? ফলে ব্যান্ড-এইড দিয়ে হবে না, ঢেলে সাজাতে হবে। যেটা আমরা জানি না, যেটা কমপ্লিটলি আননোন, কিভাবে ঢেলে সাজাবো? ধরা যাক রাফলি 40% দেশের 40% লোক এই রেজিমের সঙ্গে কোনো না কোনো ভাবে যুক্ত, সুবিধা ভোগ করেছে। 40% কি বাদ দিতে পারবো আমরা? এটা কি পসিবল? এটা কি রিয়েলিস্টিক যে 40% লোককে তাদের পূর্ব পাপের জন্য সরাসরি বাদ দেবো আমরা? বাদ দিলে তো সব তো ভেঙে পড়বে। ফলে আমাদেরকে একটু ভাবতে হবে কিভাবে আমরা এই প্রক্রিয়া এগোবো। একটা পথ আমরা দেখি, আমরা পৃথিবীতে পথ আছে। দক্ষিণ আফ্রিকা দেখেছি আমরা। দক্ষিণ আফ্রিকায় দীর্ঘদিন 100 বছর ধরে চলেছে অ্যাপার্টাইড। যখন শেষ হলো তখন কি করলেন ম্যান্ডেলা? তিনি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করলেন। আসো আমরা সত্যটা আবিষ্কার করি, এবং যদি আমি ভুল করে থাকি স্বীকার করি। একই ঘটনা করেছে রোয়ান্ডাতে, যেখানে হুটু এবং টুটসিরা লড়াই করেছে, দুটো ট্রাইবের মধ্যে লড়াই। সেখানেও দেখেছি আমরা যারা অপরাধ করেছে তাদের অপরাধ তাদের সামনে উপস্থিত করা হয়েছে এবং তারা অ্যাডমিট করেছে আমি অন্যায় করেছি। ফলে সমাজটাকে রিকনসাইল করার চেষ্টা করা হয়েছে। আমি কথা কেন বলছি? আমাদের দেশটা গত 50 বছরে আমরা বিভক্ত করে রেখেছি। আমরা এই দেশটাকে একটি দলের, একটি পরিবারের, একটি ব্যক্তির ইনফ্যাক্ট ব্যক্তিগত সম্পত্তি বলে ধরে নিয়েছি আমরা। এবং আমরা সবাই কার্যত, আমিও তার মধ্যে অন্তর্ভুক্ত, সেই ব্যক্তি পুজোকে, ব্যক্তি সরকারকে বা পরিবারতান্ত্রিক সরকারকে পেছন থেকে সাহায্য করেছি আমরা। আমাদের মূলটাকে, একটা মূল ছিল আমাদের জন্য, একটা মূলটা কি? মুক্তিযুদ্ধ। আমরা সবাই মুক্তিযুদ্ধ সমর্থন করছি ভেবে আমরা অপশাসনের সমর্থন করেছি। আমরা কি করেছি? আমরা ভাবছি যে আমরা মুক্তিযুদ্ধকে সমুন্নত করছি। মুক্তিযুদ্ধ জিনিসটা কি? মুক্তিযুদ্ধ মানে কি এক দলের, এক ব্যক্তির, এক পরিবারের শাসন, নাকি মানুষের মুক্তি, নাকি গণতান্ত্রিক অধিকার, নির্বাচনের অধিকার? মুক্তিযুদ্ধের প্রথম চেতনাই তো ভোটের অধিকার। মুক্তিযুদ্ধ তো আমার তা দেয়নি। মূল কারণটা কি? এটা আমাদের মিস্টেকটা কি? আমরা একটি দলকে, একটি পরিবারকে, একটি ব্যক্তিকে আমাদের মন্ত্রদাতা ভেবে একদিন এসছি আমরা। কেউ প্রশ্ন করিনি আমরা। দ্যাট ওয়াজ আওয়ার বিগেস্ট মিস্টেক। এই কথা আমি আগেও বলেছি। এই অপরাধটা একমাত্র আওয়ামী লীগের নয়, এই অপরাধটা একটা হাসিনা বা শেখ পরিবারের নয়, আমাদের। রাইট। এখানে আরেকটি প্রশ্ন চলে এসছে। আমরা এই পরিবারকে বাঁচিয়ে রাখতে, ঠেকিয়ে রাখতে সাহায্য করেছি, ফলে আমরাও সমান অপরাধী। এখন আপনি বলেন সবাই তো আমরা বলতে পারি না আমাদের ভাই শাস্তি দাও। শাস্তি দেওয়ার একটাই পথ হচ্ছে, আমি যেমন যেটা করলাম এই মুহূর্তে, অ্যাডমিট করলাম ভাই আই মেড এ মিস্টেক। আমি কনসাসলি ব্যাপারটাকে বলি আমি, এবং এটা কালেকটিভলি বলি আমরা মুখোমুখি হয়ে, তাহলে একটা রিকনসিলিয়েশনের একটা প্রক্রিয়া শুরু হয়। আদারওয়াইজ সমাজটা বিভক্ত হয়ে রয়ে যাবে, যা কিনা আমাদের জন্য মোটেই লাভজনক নয়। জি, ধন্যবাদ হাসান ফেরদৌস। আর এখানে আপনার কথার পরিপ্রেক্ষিতে আমার একটি প্রশ্ন আসছে, প্রশ্নটি আমি করে যেতে চাই ডক্টর গোলাম মাতবরের কাছে। তাহলে সংস্কার একজন সমাজবিজ্ঞানী হিসেবে আপনি কোন জায়গা থেকে শুরু করতে চান? রাষ্ট্রীয় পর্যায় থেকে নাকি সমাজ থেকে? কোন জায়গা থেকে? আমি দুটো প্যারালাল হতে পারে, এমন না যে এটা করব হতে পারে, এট এ টাইম দুইটাই হতে পারে। রাইট। তাহলে কাজ এটা মাতবর ভাই আমি ঠিক বলেনি। প্রথম কাজ হচ্ছে সংবিধান। আমার বেসিসটা কি, ফাউন্ডেশনটা কি? আমার সেই মৌল নীতিগুলি লাগবে। শাসনতন্ত্র মানে কিন্তু লজ বাই লজ নয়, বেসিক প্রিন্সিপলস। রাইট। আমেরিকা যখন হয়েছে, আমেরিকার প্রথম কাজ কি? এই শাসনতান্ত্রিক ঘোষণাটা। এর ভিত্তিতে আমরা দেশ গড়ব। আমাদের প্রথম কাজ হবে সেই ভিত্তিটা স্পষ্ট। যেমন ধরা যাক
আমাদের ইউনূস সাহেব অনেক ভালো ভালো কথা বলছেন, দেশটাকে অসাম্প্রদায়িক করতে হবে, সবার জন্য ইত্যাদি ইত্যাদি। কিভাবে করবো, তার বেসিক প্রিন্সিপালটা কি? দ্যাট মাস্ট বি ফর্মুলেটেড। কিভাবে? গঠনতন্ত্রের মাধ্যমে। কিভাবে? কনস্টিটিউশন অ্যাসেম্বলি। সবসময় সারা পৃথিবীতেই পুরনো শাসনতন্ত্র ভেঙে নতুন শাসনতন্ত্র গড়ায় কিভাবে? থ্রু এ কনস্টিটিউশন অ্যাসেম্বলি। একটি নতুন সাংবিধানিক অধিবেশন ডাকা হবে, যে অধিবেশনে কিভাবে সেটা পরের কথা, কিন্তু এই কনস্টিটিউশন অ্যাসেম্বলি নতুন করে রিভাইজ করবে, এক্সিস্টিং শাসনতন্ত্রকে বেসিস করে রিভাইজ করবে। রিভাইজ বলতে বলছি আমি, আমাদের যে ঘটনা ঘটেছে আমাদের গত 50 বছরে বা 30 বছরে, বিশেষ করে আমরা এতগুলি অ্যামেন্ডমেন্ট করেছি, যে অ্যামেন্ডমেন্টের মূল লক্ষ্য হচ্ছে একটি দল বা একটি পরিবারকে প্রমোট করা, সেটাকে বাদ দিতে হবে। তার জন্য প্রয়োজন পড়বে শুধু ব্যান্ড এইড নয়, একটু বেশি, একটু অপারেশন চালাতে হবে, একটু। আমি কিন্তু আপনাকে আমি কিন্তু বলি নাই যে কনস্টিটিউশন চেঞ্জ করতে হবে না। আমি বলছি কনস্টিটিউশন করতে হবে। কনস্টিটিউশন করার আগে যারা করবে আপনার, তাদেরকে কিভাবে আপনি পার্লামেন্টে আনবেন, ওই জন্য আমি বলছি যে আপনার যে আমাদের সামনে একটি দৃষ্টান্ত রয়েছে 72-এর আগে তো আনার পরেই আপনি আলোচনা শুরু করেছেন। আলোচনা করছেন কার সাথে? স্টেক হোল্ডার্সের সাথে। কোন স্টেক হোল্ডার? যারা পলিটিক্যাল পার্টিস সাথে কথা বলছেন, তারা হচ্ছে পলিটিক্যাল পার্টি। কি পলিটিক্যাল পার্টি রিপ্রেজেন্ট পাবলিক কি? ফলে প্রথম ধাপটা হচ্ছে এদের সঙ্গে কথা বলা। দে আর দ্য কি স্টেক হোল্ডার্স। আমি একটা বিরতি থেকে ফিরে আসি। যে প্রশ্নটি আমি ডক্টর গোলামী মাদবরের কাছে করেছিলাম, আমি বিরতি থেকে ফিরে এসে আপনার কাছে এটা শুনবো এবং অন্যান্য বক্তব্য শুনবো। আমি বিরতিতে গেলাম। দর্শক, আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন, আশা করছি ভালো লাগছে। আমরা একটু পরে ফিরে আসছি। 7 দিনের বিশ্ব অনুষ্ঠানে আবারও স্বাগত জানাচ্ছি। আমি চলে যাচ্ছি ডক্টর গোলামী মাদবরের কাছে। যে প্রশ্নটি করেছিলাম, ডক্টর মাদবর, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। শুনেন, কনস্টিটিউশন তো আপনি কনস্টিটিউশন চেঞ্জ না করতে এগুলো করতে পারবেন না, কিন্তু কনস্টিটিউশন চেঞ্জের আগে আপনার কনস্টিটিউশন যারা চেঞ্জ করবে, আপনাকে সেই প্রসেসটা তো আগে আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। সে সুষ্ঠু নির্বাচন না হয় আপনি কাকে আনবেন এখানে? তো এবং আমি বরং আপনার এমফেসিস করেছি, মাহফুজ আলম যেটা বলেছেন, সমাজ, জনগণ, তাদের কাছে যেতে হবে। পলিটিক্যাল পার্টি আমরা জানি, দুটো বড় বড় পার্টি আছে, আমরা তাদের শাসনও দেখেছি, কনস্টিটিউশন তাদের সময় চেঞ্জও দেখেছি, ইচ্ছাকৃতভাবে করেছেন। আর আপনি আরেকটা যেটা কথা বললেন, মুক্তিযুদ্ধের চেতনা, যেটা কি মুক্তিযুদ্ধে, আসলে এটা মুক্তিযুদ্ধ প্রত্যেকেরই ক্রেডিট আছে এখানে, কিন্তু একক কোনো ফ্যামিলি বা একক কোনো ব্যক্তির ক্রেডিট না। কিন্তু আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা ওই ধরনের পার্সোনালাইজ করে ফেলেছি, যার ফলে এটা আজকে কিন্তু বিতর্কিত। এই যে মুক্তিযুদ্ধের চেতনাটা কিন্তু এখন আজকে বিতর্কিত। আর আমি শেখ হাসিনা সম্পর্কে যেটা বলেছি, যে তার সাহসের সাথে আসা উচিত নাগরিক হিসাবে দেশে, তার সম্পর্কে যে ধরনের যে মামলাগুলো হচ্ছে, শি শুড ফেস ইট। এবং তার আসার, আমি আবারও বলছি, সে তো তারা একটু কাম ব্যাক এবং এক্সট্রাডিশনের মাধ্যমে তাকে আনা উচিত। গভর্নমেন্টের উচিত হবে সেটা, কারণ এইভাবে তো অন্য পরের দিকে আরেকজন দেখা যাবে একই ডিক্টেটোরিয়াল করবে, আপনার ফেসিজম করবে, সে চলে যাবে আবার অন্য দেশে। উই শুড স্টপ ইট। সো অল কাইন্ডস অফ, এবং আমি সাহস বলছি, তার সাহস থাকলে আসুক, তাকে আসতে বলেন, এসে ফেস করতে বলেন কোর্টে। আর একটা জিনিস আমি যেটা আবারও বলবো, ডিউ প্রসেস। আমরা যদি ডিউ প্রসেসটা তাদের না দিই, যারা ক্রাইম করেছে, আপনি একটু প্রথম দিকে একটু সূচনা বক্তব্যে যেটা বলেছেন, যে বিশ্ববিদ্যালয়ের যে দেখা যাচ্ছে যে এখন ভাইস চ্যান্সেলর 40 জন 45 জন ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর লাগবে, ট্রেজারার লাগবে, রেজিস্ট্রার লাগবে, প্রক্টর লাগবে। গত 16 বছর যেটা হয়ে গেছে আপনার একেবারে যে ম্যাক্সিমাম মানুষ, কারণ এখানে কালচারটা তো ফ্যাসিজমটা অন্যভাবে হয়েছে, either they have to identify with the party অথবা রাজাকার, যেটা বলে ফেললেন আর কি, যে যেমন কোটার জন্য ইয়ে করছে, বলছে কি রাজাকারে পাবে, অর্থাৎ পুরো সমাজটাকে, পুরো দেশের মানুষজনকে রাজাকার প্রাক্তন প্রাইম মিনিস্টার বলে ফেললেন। সো আপনি এখন, আমি বলছি, এখন তো লেকচারারও পাবে না ভাইস চ্যান্সেলর দেওয়ার জন্য, কারণ আপনি 40% যেটা আমাদের হাসান ভাই বললেন, আরো বেশি হবে হয়তো, সেইটাকে বাদ দিয়ে আপনি এদিকে আমরা চাচ্ছি নির্দলীয় থাকতে, বিএনপি মনা যাদের তাও নেওয়া হবে না, জামাত মানা তারাও নেওয়া হবে না, বা অন্য ধরনের যে কমিউনিজম পার্টির বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের তো আইডিওলজি আছে, তাহলে আপনি ভাইস চ্যান্সেলর কোথায় পাবেন? সো এখানে আবারও যেটা আমি বলবো, ডিউ প্রসেস দিয়ে তাদের প্রত্যেকদের কনভিক্টেড করা, কনভিক্টেড যদি হয় তাদের সাথে। এবং উনি চমৎকারভাবে সুন্দর কথা বললেন যে হাসান ফেরদৌস ভাই, যেটা রুয়ান্ডাতে হয়েছে বা সাউথ আফ্রিকা, রিকনসিলিয়েশন, উই নিড টু, উই আর ওয়ান ফ্যামিলি, উই আর ওয়ান ভিলেজ। আমরা তো হোয়াই উই আর গোইং টু বি ডিভাইডেড? হ্যাঁ, আমাদের ডিভিশন হয়ে গেছে, লেটস রিকনসাইল ইট, face the trial,
If you did something wrong, you should suffer for it and you pay the price for it. আপনি ইকোনমি বলেন, আজকে আমরা দেখছি যে টাকাগুলো নিয়ে আসতেছে, বাই করে ফেলতেছে। হু আর দিস পিপল ডুইং দিস থিং? তারা এর ক্ষমতার যে অপব্যবহার যেভাবে করেছে, আজকে সারা দেশ কিন্তু আমরা সাফার করছে, এতগুলো মানুষ আত্মাহুতি দিয়েছে। সো দে শুড ফেস দিস ট্রায়াল। কিন্তু আমরা তাদেরকে, আমি আরো বলবো যে আরো যারা চলে গেছে ইন্ডিয়াতে, এক্সট্রাডিশন মধ্যে তাদের আনা হোক, প্রত্যেকের আনা হোক। এবং ইন্ডিয়া যেটা করেছেন, আপনি আসলে দেখুন মোদি যেটা করেছেন, যেটার জন্য আজকে পুরো দক্ষিণ এশিয়াতে তারা কিন্তু বিতর্কিত, প্রত্যেকটা কান্ট্রিতে তারা জনগণের সাথে কিন্তু ফ্রেন্ডশিপটা করেন নাই, করেছে কিন্তু ওই সরকার প্রধানদের সাথে, যার ফলে মোদির পলিসি সবগুলাই ফেইলিউর। যার জন্য কিন্তু দেখেন আজকে বাংলাদেশের যে সে গিয়েছে, এবং সে তো যদি ভালো মানুষ হতে বলতো যে ইনস্টিটিউট অফ দিস বাংলাদেশকে কোপাইট করবে, বরং আমরা দেখি বাংলাদেশ ফ্লাড হচ্ছে, বা বাংলাদেশ অন্য বিভিন্ন এখনো কনস্পিরেসি কিন্তু আমরা শুনতেছি ইন্ডিয়াতে করা হচ্ছে। সো অল দিস থিং ইজ নট এ গুড সাইন অফ লাইক বাইলেটারাল রিলেশনশিপ বিটুইন টু কান্ট্রিজ। জি, আপনাকে ধন্যবাদ ডক্টর মাদবর। আমি তো প্রশ্ন করি রানা, দুটো ওনার কথা শেষ করাতে শুরু করি। উনি বলছেন হাসিনাকে ফিরে আসতে হবে, আমি এটা সাপোর্ট করি না। হাসিনা ফিরে আসা মানেই ষড়যন্ত্রের পথ করে দেওয়া, কারণ আমরা জানি বাংলাদেশে একটা শক্ত ঘাঁটি আছে আওয়ামী লীগের। আওয়ামী লীগ তো ওভারনাইট হাওয়া হয়ে যায়নি। হাসিনা ফিরে আসা মানে একজন শহীদ হিসেবে ফিরে আসা। এই দেখো, মহান জননেত্রী ফিরে এসছেন, ওই জন্য উনি যেটা বললেন সাহসের সঙ্গে ব্রেভারি ফিরে এসছেন। আই ডোন্ট ওয়ান্ট ইট। আমরা চাই না আমাদের দেশে আর একটা সুযোগ করে দিই হাসিনাকে অথবা আওয়ামী লীগ। এটা 1 নম্বর। 2 নম্বর, আপনারা প্রশ্ন করছিলেন যে কিভাবে কথা বলবো, ডায়ালগটা কি করে হবে। মাতবর ভাই ঠিকই বলেছেন, জনগণ মানে কি? জনগণকে যাবো আমরা কি 118 কোটি মানুষের কাছে যাবো? আমরা যাবো স্টেক হোল্ডার্স এর মাধ্যমে। স্টেক হোল্ডার্স কে? পলিটিক্যাল পার্টিস মূলত, অথবা আমরা যারা সিভিল সোসাইটি, আমাদের মাধ্যমে জনগণের কথাগুলো রিফ্লেক্টেড হবে। যেমন আমি শুরুতে এক্সাম্পল দিলাম যে গতকাল দেশের প্রাক্তন সামরিক বাহিনীর সদস্যরা একটি ব্লুপ্রিন্ট দিয়েছে। দ্যাটস এ গুড এক্সাম্পল, দ্যাটস এ ভেরি গুড এক্সাম্পল। সিপিডি একটা ব্লুপ্রিন্ট দিয়েছে। এই ব্লুপ্রিন্ট গুলি হবে আমাদের রসদ, যার ভিত্তিতে বর্তমান সরকার বা বর্তমান সরকারের দ্বারা নির্বাচিত বা নির্ধারিত কমিটি একটি সবিস্তার বিবরণ আমাদের সামনে দেবেন, যা কিনা আমরা সবাই আলোচনা করব মিডিয়ার মাধ্যমে, পত্র পত্রিকার মাধ্যমে। ইনফ্যাক্ট আমেরিকা কি হয়, লোকাল মিটিংস হয়, কমিউনিটি মিটিং হবে, যেখানে আমরা আমাদের মতামতগুলি তুলে ধরবো। এই প্রক্রিয়ার মাধ্যমে জাতীয় কনসেনসাস বা সম্মতি, সাধারণ সম্মতি অর্জন করতে হবে। অনলি ইন দ্যাট কেস, যেটা বলছে আমাদের এই তরুণ ছেলেরা, জনগণের সঙ্গে সংযোগ স্থাপন করতে হবে, এইভাবেই সংযোগটা স্থাপন করতে হবে। দ্যাটস এ লং প্রসেস এন্ড উই মাস্ট ডু ইট। কিন্তু এখানে এটার জন্য কি কোনো নির্বাচিত জনপ্রতিনিধি থাকা লাগবে, এরকম কিছু? না, এই জন্য তো আমরা যেটা শুরু করেছি, যারা ইতিমধ্যে স্টেক হোল্ডার্স, আমাদের কে আছে স্টেক হোল্ডার? আপনি শেখ হাসিনার কামব্যাকের বিরোধিতা করছেন, ওকে, আমি এটার সাথে সম্পূর্ণ একমত। কিন্তু আপনি দেখেন, একটি মানে প্রতীকী চিত্র আপনাকে দেখায়। এস আলম, যার বিরুদ্ধে অভিযোগ, তার গ্রুপের বিরুদ্ধে অভিযোগ, 115 লাখ কোটি টাকা তার প্রতিষ্ঠান, তার পক্ষ থেকে তিনি এই দেশ কয়েকটি ব্যাংক থেকে মেরে নিয়ে গেছেন, পাচার করেছেন, নিয়ে গেছেন, লুটপাট করেছেন। তার গাড়ি ব্যবহার করছেন যাদেরকে আমরা ভবিষ্যৎ নেতা ভাবছি, তাদেরই একজন। আমি বলতে চাচ্ছি বিএনপি নেতা সালাউদ্দিন, তিনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন নানা কারণে, কিন্তু আর অন্যান্য গাড়িগুলো কোথায়? অন্যান্য বিএনপি নেতারা, অন্য নেতারা নিয়ে গেছেন। আমি বলছি যে মঞ্চ তো একই আছে, হাসিনা চলে গেছে, বাট এই স্বৈর শাসন কি আমরা আবার দেখতে পাচ্ছি? এরকম কিছু দেখছেন আপনি? না, আমি বলছি যে ষড়যন্ত্র চলছে, চেষ্টা চলছে। আমরা এই কথা বারবারই বলছি, তো চেষ্টা চলছে, নতুন কনফিগারেশন চলছে, কি করে ক্ষমতায় আসা যায়। যে বললাম একটু আগে, শুরুতে বললাম, জামাতের সাথে বিএনপি যে দ্বন্দ্বটা, বিএনপি ইমিডিয়েটলি চাইছে ক্ষমতায় ফিরে যেতে, কারণ তারা দীর্ঘদিন ধরে না খেয়ে আছে, তারা দীর্ঘদিন অভুক্ত, তারা চায় আমরা এখন যাই কিছু হালুয়া রুটি খাই আমরা। এবং তার লক্ষণটা দেখতে পাচ্ছি আমরা, যে আপনি দেখেন ঠিক 7 তারিখে মনে আছে আমার, 7ই অগস্ট আন্দোলনের একদিন পরে গুলশান বাজারে দোকানদার বলছে, ভাই গতকাল ছিল আওয়ামী লীগের গুন্ডা, তাকে চাঁদা দিতাম, এখন চাঁদা দেই বিএনপির লোককে। মানে অলমোস্ট ওভারনাইট বিএনপি চেষ্টা করেছে মাঠটা দখল করবার জন্য। আমাদের
অত্যন্ত সচেতন থাকতে হবে, এবং ছাত্র জনতা কিন্তু সচেতন আছে। আপনার আমার কাজ হচ্ছে কি এটা মনে করিয়ে দেওয়া যে রাইট। ষড়যন্ত্র চলছে, এবং এই যে বললাম হাসিনার কামব্যাকটা এই ষড়যন্ত্রের একটা অংশ। আমি এই ডক্টর গোলামী মাদবরের কাছে জানতে চাইবো, হয়তো শেষে 2-1 মিনিট আপনার কাছে এই প্রশ্নের উত্তর চাইবো। সেটি হচ্ছে একটি মানে ন্যারেটিভ নতুন করে বা আগেও ছিল, হাজির করা হচ্ছে যে এই দেশে ইসলামপন্থীদের বা সোকল্ড ইসলামপন্থীদের একটা উত্থানের আশঙ্কা করা হচ্ছে। তো এইটা নিয়ে একভাবে এখানকার যে বিদ্বৎ সমাজ বা এখানকার যে মধ্যবিত্ত শ্রেণী তারা একভাবে বিব্রত আশঙ্কার মধ্যে পড়েছে, বাইরে থেকে বেশি আশঙ্কা করা হচ্ছে। এইটা কতখানি বাস্তবসম্মত ডক্টর মাদবর, একই সঙ্গে কতখানি কৃত্রিম সংকট? দেখুন, আসলে আমি মনে করি এই যে ইসলামিক ফান্ডামেন্টালিজম বা এই যে বলা হচ্ছে যে দাড়ি রাখে মানুষ ধর্মীয় হচ্ছে, জুমাতে বেশি যাচ্ছে, দিজ আর অল মানে বগিম্যান কাইন্ড অফ থিং, দিজ আর অল ক্রিয়েটেড। এটা কৃত্রিম যেটা আপনি বললেন, created by the external forces. There are a lot of forces and a lot of individuals. They are continuously trying to actually set fire on Bangladesh. এবং বাংলাদেশকে একটা বলির পাঠার মতো করতে চাই, যেটা যে কেউ দাঁড়িয়ে রাখলে, কেউ একটু ধর্ম করলে, আমরা যেটা দেখেছি তাদেরকে যে আপনার আয়না করে যেতে হয়েছে। অনেকগুলো ভিডিও তো আপনারাও দেখতেছেন, আমরাও দেখছি এই ধরনের। সো এগুলো আরো পার্শ্ববর্তী যে পলিটিক্স আছে, যে পার্শ্ববর্তী দক্ষিণ এশিয়ার দেশগুলো আছে, অনেক সময় আমরা যেখানে আছি ওয়েস্টের কিছু পলিটিক্স আছে। ইসলাম, এটা হচ্ছে ইসলামোফোবিয়া বলেন বা ইসলামকে মুসলিমকে আপনার একটু অন্যভাবে করা। আপনার তো কেউ তো ক্রিশ্চিয়ান ফান্ডামেন্টালিস্ট বলে না, জুইশ ফান্ডামেন্টালিস্ট বলে না, হিন্দু ফান্ডামেন্টালিস্ট বলে না, খালি মুসলমানদের ফান্ডামেন্টালিস্ট। সো আমি মনে করি এটা সম্পূর্ণ একটা ক্রিয়েটেড জাস্ট টু পুট মুসলিম লাইক ব্ল্যাক লিস্টেড করা, আবার স্কেপগোট করা। এবং স্কেপগোট করতে করতে অলরেডি কিন্তু বিভিন্ন, আপনি দেখেন প্রত্যেকটা যদি আন্তর্জাতিকভাবে আপনি একটু দেখেন যে হোয়াটস হ্যাপেনিং ফর দ্য মুসলিম পিপল। সো ইসলাম নিয়ে যেটা আমি বলবো, ধর্ম নিয়ে যেটা আনতেছে, ইটস জাস্ট সেলফ দ্য ক্রিয়েটেড। এটা কৃত্রিম এবং এটা অনেকটা পরিকল্পিতভাবে করছে। এটা আপনি যদি আন্তর্জাতিকভাবে যদি ইফ ইউ আর কনসাস, ইফ ইউ পে অ্যাটেনশন, এটা বোধহয় ছোট বাচ্চা বোধহয় যে ক্যালকুলেট করতে পারবে। আমি মাঝে মাঝে আপনার স্যাম হান্টিংটনের কথা নিয়ে আসি, দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, সেখানেও আমরা দেখেছি যে মুসলিম কান্ট্রিজগুলোর জন্য কি সিচুয়েশনটা হচ্ছে। সো বাংলাদেশের মানুষ আমি বলবো অনেক উদারপন্থী, ধর্মীয়ভাবে বাংলাদেশের মোর টলারেন্ট। পার্শ্ববর্তী দেশের থেকেও আমি বলবো যে এখানে কিছু কিছু ঘটনা হচ্ছে, সেগুলোকে আপনি দেখুন যে এই যে আপনার এই লাস্ট যে আমাদের যে ইয়েটা হলো, অভ্যুত্থান যে হলো, সেখানে কিছু হিন্দুর বাড়ি জ্বালিয়ে দিয়েছে এবং সেটাকে এমনভাবে পরিচিত করছে যে হিন্দু বলে করেছে। এটা তো আসলে তো সম্পূর্ণভাবে লেভেল করছে। সো দিস আর দ্য থিংস অ্যাকচুয়ালি কজিং লাইক ইন্টারন্যাশনালি বাংলাদেশকে একটা ধর্মান্ধ দেশ হিসাবে করার জন্য, এবং সবসময় জঙ্গির পিছনে যাচ্ছে। আমরা গত 16 বছরও দেখেছি। দিস ইজ ভেরি আনফর্চুনেট। অথচ আপনি দেখবেন যে মেজর কোনো ওই ধরনের, আমরা কিছু লেটেস্ট যেগুলো দেখেছি যে জামাত ইসলাম বা শিবির বা এই ধরনের যে ইসলামিক যে সংগঠনগুলো আছে বাংলাদেশে, আমরা তো ওই ধরনের কোনো কিছু তো দেখি নেই। বিভিন্ন বলা হচ্ছে তারাই করেছে, তারাই ঘটিয়েছে এটা। সো দিস আর আমার কাছে মনে হয় যে পরিকল্পিত, এবং এগুলো ক্ষেত্রে এগুলো হচ্ছে জাস্ট লেভেল করা। আর আরেকবার মুসলমানদেরকে বোধহয় এই আমি 2 মিনিটের জন্য আপনাকে ধন্যবাদ। 2 মিনিটের জন্য উত্তর জানতে চাইবো হাসান ফেরদৌসের কাছে, একই বিষয় নিয়ে জানতে চাইবো। এটা মোটে কৃত্রিম নয়। বাংলাদেশে গত 50 বছরে একটা সিগনিফিকেন্ট কালচারাল শিফট হয়েছে। মাদ্রাসা শিক্ষার প্রসার হয়েছে প্রতিটি গ্রামে। এই যে দেখছেন যতগুলি প্রায় প্রতিটি ছাত্রই মাদ্রাসা থেকে পাশ করে এসছে। আপনি ওদের ফেসবুক পড়েন, আমি নাম বলবো না, আপনি ফেসবুক পড়ে দেখেন তারা বলছে কি মেয়েদের শালীন হতে হবে, ডিরেক্টিভ মেয়েদের শালীন পোশাক পরে আসতে হবে। যিনি আমাদের ধর্মমন্ত্রী হয়েছেন তিনি বলেছেন উদিচি ছায়ানট, সকালবেলা কি বলে প্রার্থনা, কি বলে ছায়ানটের অনুষ্ঠান, এগুলি চলবে না। উনি স্পষ্ট বলেছেন, তার ওয়াজে তিনি বলছেন লালন শাহ আবার কি, হুইজ লালন শাহ, আমাদের পদপদ্র করছেন হযরত ওমর। মানে এই জেনারেশনটা, যেটাকে আমি বলি জেনারেশন হোলি আর্টিজান, তারা কারা? এই মধ্যবিত্ত শহরের শ্রেণী যারা গত 50 বছরে ধর্মীয় চেতনায় শিক্ষিত হয়েছে, ধর্মীয় চেতনা শিক্ষিত, এবং এদের প্রত্যেকের ল্যাঙ্গুয়েজের মধ্যে এই ধর্মীয় ল্যাঙ্গুয়েজটা খুব প্রমিনেন্ট ল্যাঙ্গুয়েজ। আমি বলি না এরা ইসলামিস্ট, বলি না আমি বলি না এরা জামাতি,
আমি বলি না এরা মৌলবাদী, কিন্তু এরা সবাই ধার্মিক, ধর্মকে ধারণ করেছে, এরা ধর্মকে ধারণ করেছে। এবং ভয়টা হচ্ছে কোথায়? এই ধর্মকে ধারণ করা তরুণদের পেছনে ছাতি হয়ে আসবে কে? জামাত, হিজবুল তাহরির আসবেই, এবং তার লক্ষণ আমরা অলরেডি দেখতে পাচ্ছি। আমরা ঢাকা ইউনিভার্সিটিতে 21 তারিখে ঘোষণা করা হয়েছে প্রথমবারের মতো ওয়াজ মাহফিল হবে। ইউনিভার্সিটিতে নাহিদ ইসলাম একটি স্টেটমেন্ট দিয়েছে ফেসবুকে, 21 তারিখে 21শে সেপ্টেম্বর ঢাকা ইউনিভার্সিটিতে ওয়াজ মাহফিল হবে। করবেন কে? জনৈক, আমি নামটা বলছি না। তার মানে আমাদের কালচারাল শিফটটা, যে গ্রাউন্ডটা একদিন ছিল সেকুলার গ্রাউন্ড, সেখানে একটা ইনফিল্ট্রেট করছে ওপেনলি রিলিজিয়াস একটা ফিলিং। নতুন ভাইস চ্যান্সেলর দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে সব ছাত্রদেরকে নিয়ে নামাজ তিনি পড়িয়ে ইমামতি করিয়েছেন। এগুলি তো আমি এক্সপেক্ট করি না। আপনি আমার প্রাইভেট লাইফে করুন, আপনি আমার প্রাইভেট লাইফে যা খুশি করুন। আমাদের প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী তাহাজ্জুদ নামাজ পড়তেন, বিগ ডিল, উনি তার ব্যক্তিগত জীবন। আমাকে ইনফোর্স করতে আসবেন না, আমাকে বাধ্য করবেন না একই রকম ভ্যালুস গুলিকে গ্রহণ করতে। আনফর্চুনেটলি যখন কালেকটিভ এই ভ্যালুস গুলিকে গ্রহণ করে, আমি হয়ে পড়ি মাইনরিটি, এবং আমার পক্ষে বৈষম্যের মুখোমুখি হতে হয়, কারণ মেজরিটি অলরেডি গ্রহণ করে ফেলেছে ভ্যালুস গুলি। সেই ভয়টা আমি পাচ্ছি যে আনফর্চুনেটলি এই তরুণরা যারা এই নতুন ইসলামী বোধে সঞ্জীবিত, তার কারণ একটা আছে। শেষ কথা বলছি আমি 1 মিনিটে। তা হচ্ছে যে গণতন্ত্র বাংলাদেশে ব্যর্থ হয়েছে। বাংলাদেশের 50 বছরে আমরা দেখেছি আওয়ামী লীগ সরকার, আমরা দেখেছি বিএনপি সরকার, দুটোই কিন্তু ফেইল এক্সপেরিমেন্ট অ্যাট ডেমোক্রেসি। ফলে বাকি থাকলো কি আমার জন্য? ডেমোক্রেসি ফেল করলে, এখন একতন্ত্র ফেল করলে, সমাজতন্ত্র ফেল করলে বাকি থাকে কি? বাকি থাকে ইসলাম। এবং আনফর্চুনেটলি আমি মনে করি, আমার যে কোনো ভয়, আমি লিখেছি এটি নিয়ে, আমার উদ্বেগ যে এই ধর্মটাই আমাদের গৃহীত মাধ্যম হতে যাচ্ছে এই তরুণদের মধ্যে, এবং প্রবাবলি দেশের 80-90% মানুষ এই ধর্মবোধটাকে ধারণ করবে, এবং আমরা ক্রমান্বয়ে একটি ইসলামী প্রজাতন্ত্রে পরিণত হব, চাই বা না চাই। হাসান ফেরদৌস, আপনাকে ধন্যবাদ। আমি যেটি বলতে চাই, শেষ একটি স্টেটমেন্ট দিতে চাই আপনাদের দুজনের কাছে, সেটি হচ্ছে যে এই যে কথাগুলো বলতে পারছি, যতদিন এই কথাগুলো, এই ধরনের কথা বলতে পারবো, আশা করছি কোনো ধরনের আশঙ্কা থাকবে না। যেদিন বলতে পারবো না, আবার বুঝতে হবে সেই ফ্যাসিবাদ, স্বৈর শাসন ফিরে এসছে। হাসান ফেরদৌস, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ডক্টর গোলামে মাতবর, আপনাকেও। আপনারা সবাই ভালো থাকবেন। 7 দিনের বিশ্ব অনুষ্ঠানে এই ছিল আজকের মতো। দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।